আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের সপ্তম শ্রেণী জীবন ও জীবিকা বইয়ের অষ্টম অধ্যায় স্কিল কোর্স 2 কেয়ার গিভিং এর 4 নম্বর পর্বে আজকে দেখব 163 পৃষ্ঠার প্রজেক্ট ওয়ার্কের সমাধান। এটা হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে, আজকে আমরা এই প্রজেক্ট ওয়ার্কটা করব যেটা আছে তোমাদের বইয়ের 163 পৃষ্ঠায়। কী বলা আছে দেখো। হেলথ ক্যাম্প। বিদ্যালয়ে একটি হেলথ ক্যাম্পের আয়োজন করো। এ বিষয়ে প্রধান শিক্ষক, শ্রেণীর অন্যান্য শিক্ষক, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষার্থী এবং নিজেদের ক্লাসের অন্য শিক্ষার্থীদের সাথে আলোচনা করে একটি সুন্দর পরিকল্পনা করো। তো হেলথ ক্যাম্প করার উদ্দেশ্য হলো অন্য শ্রেণীর শিক্ষার্থী, শিক্ষক ও বিদ্যালয়ের অন্য কর্মচারীদের কেয়ার গিভারের কাজ সম্পর্কে সচেতন করা, এর গুরুত্ব বোঝানো, সকলের কেন কেয়ার গিভারের কাজ সবারই শেখা দরকার তা বোঝানো এবং কিছু কৌশল প্রদর্শন করা। হেলথ ক্যাম্প করার পর অভিজ্ঞতা নিয়ে একটি প্রতিবেদন লেখো। এখন হচ্ছে আমরা একটা প্রতিবেদন এখানে তোমাদের সামনে উপস্থাপন করব। প্রজেক্ট ওয়ার্ক হেলথ ক্যাম্প। তাই হচ্ছে এখানে প্রশ্নটা দেওয়া আছে যে বিদ্যালয়ে একটি হেলথ ক্যাম্পের আয়োজন করো। এই বিষয়ে প্রধান শিক্ষক, শ্রেণীর অন্যান্য শিক্ষক, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষার্থী এবং নিজেদের ক্লাসে অন্য শিক্ষার্থীদের সাথে আলোচনা করে একটি সুন্দর পরিকল্পনা করো। উত্তর, প্রতিবেদনের নাম হচ্ছে কি হেলথ ক্যাম্প করার অভিজ্ঞতা। প্রতিবেদকের নাম আব্দুর রহমান। প্রতিবেদনের সময় 1 অক্টোবর 2024। হেলথ ক্যাম্প করার পর অভিজ্ঞতা। ঠিক আছে, হেলথ ক্যাম্প করার উদ্দেশ্য হচ্ছে অন্য শ্রেণীর শিক্ষার্থী, শিক্ষক ও বিদ্যালয়ের অন্য কর্মচারীদের কেয়ার গিভারের কাজ সম্পর্কে সচেতন করা, এর গুরুত্ব বোঝানো, সকলের কেন কেয়ার গিভারের কাজ সবারই শেখা দরকার তা বোঝানো এবং কিছু কৌশল প্রদর্শন করা। আমি একটি কেয়ার গিভিং ক্যাম্পেইন আয়োজনের দায়িত্ব পেয়েছি। উক্ত কেয়ার গিভিং ক্যাম্পেইন পরিচালনার জন্য আমি সহপাঠীদের নিয়ে প্রথমে একটি কমিটি গঠন করব, কারণ একা হাতে তো আর ক্যাম্পেইন করা সম্ভব না। ঠিক আছে, অতঃপর সবার সাথে আলোচনা করে উক্ত কেয়ার গিভিং ক্যাম্পেইন সুষ্ঠুভাবে সম্পাদন করার দায়িত্ব বন্টন করব। অর্থাৎ কাকে কোন দায়িত্ব দেওয়া হবে সেটা হচ্ছে আমরা ঠিক করে নিব আগে, কারণ সবাই মিলে যদি এক কাজ সবাই মিলে করতে চাই হজবল অবস্থা সৃষ্টি হয়ে যাবে। এই জন্য আমাদের প্রথমে দায়িত্ব বন্টন করে দিতে হবে যে কার উপর কোন কাজের দায়িত্ব রয়েছে। এক্ষেত্রে লক্ষণীয় বিষয়সমূহের তালিকা নিচে দেওয়া হলো। কেয়ার গিভিং ক্যাম্পেইনের স্থান, তারিখ ও সময় নির্ধারণ করে সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন করতে হবে। অর্থাৎ কবে আমাদের এই কেয়ার গিভিংটা হবে, কোন স্থানে হবে, কোন সময়টা হবে, এগুলো আমাদের প্রথমেই নির্ধারণ করে নিতে হবে। বিভিন্ন স্বাস্থ্যসেবার ধরন অনুযায়ী স্টল স্থাপন করতে হবে। ঠিক আছে, কারণ বিভিন্ন ধরনের সেবা থাকে কেয়ার গিভিংয়ে, তো প্রত্যেকটা সেবা তো একটা স্টলে দেওয়া সম্ভব না। প্রত্যেকটা স্বাস্থ্যসেবার জন্য আলাদা আলাদা করে স্টল এখানে আমাদের স্থাপন করতে হবে। স্টল সামগ্রী যেমন প্রেশার পরিমাপের মেশিন, থার্মোমিটার প্রভৃতি সরঞ্জামের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। শুধু স্টল দিলে তো হবে না। স্টলে গিয়ে যদি স্টলে সামগ্রী না থাকে তাহলে তো আমাদের এই স্বাস্থ্যসেবা আসলে প্রকৃতভাবে দেওয়া যাবে না। এই কারণে আমাদের সামগ্রীগুলো হচ্ছে ব্যবস্থা করতে হবে বা ম্যানেজ করতে হবে। ক্যাম্প সজ্জার দিকে গুরুত্ব দান করতে হবে। একটা ক্যাম্প করতে গেলে প্রথম কাজ হচ্ছে ক্যাম্পটাকে যাতে দেখতে মনোমুগ্ধকর লাগে, আকর্ষণীয় সৃষ্টি হয়। এই জন্য আমাদের ক্যাম্পটাকে সুন্দর করে সাজসজ্জা করতে হবে। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য হুইল চেয়ার সহ বিভিন্ন উপকরণের সরবরাহ ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, কারণ না হলে তো তারা এই ক্যাম্পে থাকতে পারবে না। শৃঙ্খলার প্রতি বিশেষ নজরদান করতে হবে। এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। ক্যাম্পিংয়ের ক্ষেত্রে যদি এখানে শৃঙ্খলা না থাকে তাহলে আমরা যে হেলথ ক্যাম্পটা আয়োজন করছি সেই পুরো ক্যাম্পটার পরিবেশটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আমাদের আয়োজনটা আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো না। সচেতনতা বৃদ্ধির জন্য বর্তমান প্রেক্ষাপটে কেয়ার গিভিং ক্যাম্পেইনের প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। কেয়ার গিভিং হলো একটি সেবামূলক কার্যক্রম। পরিবারের শিশু, বয়স্ক সদস্য বা শারীরিক ও মানসিকভাবে অক্ষম কেউ যখন স্বাভাবিক রুটিন অনুযায়ী কাজগুলো করতে পারে না তখন তাদেরকে অন্যের সেবার উপর নির্ভর করতে হয়। আর যিনি সেবা করেন তাকেই হচ্ছে কেয়ার গিভার বলা হয়, বা যিনি সেবাটা দান করেন। ঠিক আছে, অর্থাৎ তোমার পরিবারের কেউ যখন অসুস্থ হয়, ধরো তোমার দাদা দাদি, তিনি হচ্ছে তার বয়স্কতার জন্য বা শারীরিক মানসিকভাবে তার অনেক অসুস্থ তিনি, এই কারণে হচ্ছে তিনি তার অক্ষমতার জন্য স্বাভাবিক কাজগুলো তিনি করতে পারছেন না। তখন তুমি যদি তাকে তার কাজে সাহায্য করো, তার ওষুধগুলো ঠিক মতো তাকে খাইয়ে দাও, তাকে ওয়াশরুমে নিয়ে যাও, তাকে বিছানা করিয়ে দাও, ঠিক আছে, বিছানায় উঠতে সাহায্য করো, দাঁত ব্রাশ করিয়ে দাও, বিভিন্ন ধরনের কাজগুলো যখন করবে
তখন তোমাকে একজন কেয়ার গিভার কিন্তু বলা যাবে, ঠিক আছে। আর এই কেয়ার গিভিং হচ্ছে একটি সেবামূলক কার্যক্রম। তো আমাদের দেশের সম্ভাব্য আয়ুষ্কাল ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। 1960 সালে বাংলাদেশের গড় আয়ু ছিল 45 বছর, অর্থাৎ গড়ে মানুষ 45 বছর বেঁচে থাকতো। বর্তমানে তা বৃদ্ধি পেয়ে প্রায় 73 বছর হয়েছে। এতে বোঝাই যায় আমাদের দেশে বয়স্ক ব্যক্তির সংখ্যা কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে এবং ভবিষ্যতে সেটা আরও বাড়বে। এখন এই বয়স্ক ব্যক্তিদের দেখাশোনার জন্য কিন্তু বিশেষ দক্ষতার প্রয়োজন হয়। যে কেউ চাইলে কিন্তু বয়স্ক ব্যক্তিদের দেখতে পাবে না, ঠিক আছে। তো পৃথিবীর বিভিন্ন দেশ যেখানে গড় আয়ু অনেক বেশি, সেসব দেশে অনেক কেয়ার গিভারের প্রয়োজন হয় এবং কেয়ার গিভার সেখানে একটি সম্মানজনক পেশা। আমাদের দেশেও অদূর ভবিষ্যতে অনেক কেয়ার গিভার প্রয়োজন হবে। আবার প্রতিটি পরিবারের বয়স্ক ব্যক্তির সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে নিজেদেরও কেয়ার গিভারের কাজ শিখে নিতে হবে পরিবারের প্রিয় মানুষদের সেবা যত্ন করার জন্য। কেননা আমরা যদি চিন্তা করি যে আমাদের পরিবারে দাদা দাদি বা নানি অনেক বয়স্ক হয়ে গিয়েছে, তার জন্য কেয়ার গিভার রেখে দেবো, সেটা চাইলে কিন্তু সম্ভব না কেয়ার গিভার খুঁজে পাওয়া বর্তমান প্রেক্ষাপটে, তো বাংলাদেশের ক্ষেত্রে। এই জন্য আমাদের নিজেদেরই কিন্তু কেয়ার গিভিংটা শিখতে হবে, যাতে আমরা নিজেরাই হচ্ছে একজন প্রকৃত কেয়ার গিভার হয়ে তাদেরকে সেবা দিতে পারি, ঠিক আছে। কেয়ার গিভিং ক্যাম্পেইন আয়োজনে স্টলে শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী সহ উপস্থিত সকলে কেয়ার গিভিং সম্পর্কে প্রশিক্ষণ পায়। ফলে অর্জিত দক্ষতা পরিবার পরিজনের প্রয়োজনে কাজে লাগে। তাছাড়া মানুষের গড় আয় বৃদ্ধি হয়, এটা হবে গড় আয়ু বৃদ্ধি হয়, বয়স্ক লোকের সংখ্যা ক্রমবর্ধমান। তাই বলাই যায় দক্ষতার সঙ্গে সেবাদান কার্যক্রম অব্যাহত রাখার জন্য কেয়ার গিভিং ক্যাম্পেইনের প্রয়োজনীয়তা বাড়ছে। এবার দেব সর্বশেষ আমার অনুভূতি। শিক্ষক, শিক্ষার্থী, অন্যান্যদের সহায়তায় আমাদের বিদ্যালয়ে হেলথ ক্যাম্প আয়োজন করা হয়েছিল। এই আয়োজনের মাধ্যমে কেয়ার গিভিং এর ব্যবহারিক শিক্ষাদান করা সম্ভব হয়েছে। যেমন অসুস্থ ব্যক্তিকে বিছানা থেকে উঠানো, দাঁত মাজতে সহায়তা করা, বিছানা প্রস্তুত করা ইত্যাদি। তাছাড়াও স্বাস্থ্য পরিচর্যা সম্পর্কে ক্যাম্পে অংশগ্রহণকারীরা সুস্পষ্ট ধারণা পেয়েছে। যেমন সাধারণ ও ডিজিটাল থার্মোমিটারের ব্যবহার শিখেছে তারা, ওষুধ সেবনে সহায়তা করানোর কৌশল সম্পর্কে জেনেছে ইত্যাদি। এই শিক্ষা সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই ক্যাম্পের আয়োজন আমাদের জ্ঞান অর্জনকে আরও পরিপূর্ণ করেছে, সেই সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ কেয়ার গিভিংয়ের গুরুত্ব অনুধাবন করতে সক্ষম হয়েছে। এটাই তো আমাদের উদ্দেশ্য ছিল এই হেলথ ক্যাম্পের, তাই না? তো কেয়ার গিভিংয়ের বিভিন্ন ক্ষেত্র যেমন ব্যক্তিগত পরিচর্যা ও স্বাস্থ্য পরিচর্যায় আমরা আরও দক্ষতা অর্জন করেছি। সুতরাং এই হেলথ ক্যাম্প আয়োজন ফলপ্রসূ হয়েছে। তাই আমাদের একটা প্রতিবেদন লিখতে বলা হয়েছিল যে আমাদের হেলথ ক্যাম্প আয়োজন করার পর আমার অনুভূতিটা আমরা এখানে ব্যক্ত করলাম। এভাবে করেই তোমরা হচ্ছে একটা প্রতিবেদন প্রণয়ন করবে। হেলথ ক্যাম্পের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কী করা যায় সেগুলো লিখবে, এর প্রয়োজনীয়তা কী সেই সম্পর্কে লিখবে, গুরুত্ব সম্পর্কে লিখবে। তারপর হচ্ছে তোমার একটা অনুভূতি লিখে প্রতিবেদনটা শেষ করবে। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা আলোচনা করেছি সপ্তম শ্রেণী জীবন ও জীবিকা বইয়ের 8ম অধ্যায় স্কিল কোর্স 2 কেয়ার গিভিং 1 এর 4 নম্বর পর্বে 163 পৃষ্ঠার প্রজেক্ট ওয়ার্কের সমাধান নিয়ে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। এই ধরনের কাজ তোমাদের পরীক্ষায় কিন্তু থাকতে পারে, ঠিক আছে। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।